আমার স্বামীর ফোনে আমার বান্ধবীর ২৮টা মিস কল দেখে আমি অবাক হয়ে গেলাম। ফোনটা ডাইনিং টেবিলে ওপর করে রাখা ছিল। সাইমন যখন ওয়াশরুমে গেল ঠিক তখনই স্ক্রিনটা কেঁপে উঠল। সাধারণত আমি ও ফোন কখনোই ধরি না, আমরা একে অপরের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, কিন্তু টানা ৩ বার ফোনটা বাজার পর ভাবলাম হয়তো অফিস থেকে কোনো জরুরি কল এসেছে। ফোনটা হাতে নিতেই আমার বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। স্ক্রিনে কোনো অপরিচিত নম্বর নয়, জলজ্যান্ত ভেসে উঠেছে এক নাম, রাফিয়া, আমার স্কুল জীবনের সবচেয়ে কাছের বান্ধবী। কলটা কেটে যাওয়ার পর কৌতূহল আর এক অজানা আশঙ্কায় আমি সাইমনের ফোনের লক স্ক্রিনটা খুললাম। সাইমনের পাসওয়ার্ড আমার জানা, আমাদের বিয়ের তারিখ। কল লকটা ওপেন করতেই আমার পায়ের নিচ থেকে মাটি যেন সরে গেল। একটা দুটো নয়, গত রাত ১২টা থেকে সকাল ৮টার মধ্যে রাফিয়া মোট ২৮টা মিসড কল দিয়েছে। একটা মানুষের ফোনে তার বান্ধবীর ২৮টা মিসড কল থাকার মানে কি, তাও আবার মাঝরাতে? আমার আর সাইমনের বিয়ে হয়েছে ৪ বছর, ভালোবেসে ধুমধাম করে করা বিয়ে। ঢাকার ধানমন্ডির এই ফ্ল্যাটে আমরা বেশ সুখে দিন কাটাচ্ছিলাম। সাইমন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে আছে, আর আমি সংসার সামলানোর পাশাপাশি টুকটাক নিজের মতো থাকি। আমাদের এই সাজানো সংসারে রাফিয়া যাতায়াত নিয়মিত। ডিভোর্সের পর রাফিয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি ওকে আমাদের বাসায় নিয়ে এসেছিলাম। সাইমনও ওকে বোনের মতো শ্রদ্ধা করত, অন্তত আমি তেমনই জানতাম। কি দেখছো? ওয়াশরুম থেকে বের হয়ে সাইমন তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো। ওর গলার স্বর একদম স্বাভাবিক, কোনো অপরাধ বোধ বা ভয়ের লেশমাত্র নেই। আমি ফোনটা ওর দিকে ঘুরিয়ে ধরলাম। রাফিয়ার নাম আর সেই ২৮টা মিসড কলের লাল দাগগুলো স্ক্রিনে জ্বলজ্বল করছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল ও। ওর চোখের পলক স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত পড়লো, কিন্তু পরক্ষণেই একটা মলিন হাসি হেসে বলল, ও রাফিয়া ফোন করেছিল, আমি তো খেয়ালই করিনি, বোধহয় আবার কোনো ঝামেলায় পড়েছে। তুমি তো জানোই ডিভোর্সের পর ওর মানসিক অবস্থা কতটা অস্থির। ঝামেলা? আমার কণ্ঠস্বর নিজের কানে কেমন অচেনা ঠেকলো। ঝামেলা হলেও আমাকে ফোন না করে মাঝরাতে তোমাকে ২৮টা কল করবে? সাইমন, ও কি আমার বান্ধবী নাকি তোমার? সাইমন তোয়ালেটা চেয়ারের উপর রেখে আমার দিকে এগিয়ে এলো। আমার কাঁধে হাত রাখতে গিয়েও কি ভেবে যেন হাতটা সরিয়ে নিল। অনন্যা, তুমি ভুল বুঝছো। রাফিয়া আসলে ওর এক্স হাজবেন্ডের ব্যাপারে কিছু আইনি পরামর্শ চাচ্ছিল। আমাদের কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজারকে আমি চিনি, তাই হয়তো আইনি পরামর্শ রাত ২টায় হয়। আমি ওর কথা কেড়ে নিলাম। আরেকটা মানুষ যখন উত্তর দিচ্ছে না, তখন পরপর ২৮টা কল করা কি শুধু পরামর্শ নেওয়ার জন্য? সাইমন, আমাকে বোকা ভাবা বন্ধ করো। সাইমন এবার একটু বিরক্ত হওয়ার ভান করলো। তুমি তিলকে তাল বানাচ্ছ অনন্যা। রাফিয়া বিপদে পড়েছে এজন্য ফোন করেছে, আর তুমি সেটা নিয়ে পরকীয়ার গন্ধ খুঁজছো। ও তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল। কিন্তু শক্ত গলায় আমি বললাম, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে ও অন্য কিছু হওয়ার চেষ্টা করছে। সাইমন অফিসে চলে যাওয়ার পর আমার মনের ভেতরে ঝড় থামলো না। ড্রয়িং রুমের সোফায় বসে আমি শুধু ভাবছিলাম কোথায় ভুল হলো। ভাবতে ভাবতে মনে হলো আমার স্বামী আর রাফিয়ার মধ্যে অন্য কোনো সম্পর্ক হলো না তো। এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে আমি রাফিয়ার নাম্বারে কল দিলাম। ওপাশ থেকে রাফিয়ার ঘুম ঝরানো কণ্ঠ ভেসে এলো। হ্যালো সাইমন, তুমি এতক্ষণে ফোন করলে? কাল রাতে আমি কতটা ভয় পেয়েছিলাম তুমি জানো? কথাটা শেষ হওয়ার আগেই রাফিয়া থেমে গেল। হয়তো ও খেয়াল করেছে যে ফোনটা সাইমন করেনি, কারণ ওপাশ থেকে কোনো উত্তর আসছিল না। আমি গভীর একটা শ্বাস নিয়ে বললাম, সাইমন অফিসে গেছে রাফিয়া, আমি অনন্যা বলছি। ওপাশ থেকে সম্পূর্ণ নীরবতা, শুধু রাফিয়ার ভারী শ্বাসের শব্দ পাচ্ছিলাম। যে মেয়েটা কথায় কথায় খিলখিল করে হাসে, সে আজ একটা শব্দও উচ্চারণ করতে পারছে না। কাল রাতে সাইমনের ফোনে তোমার ২৮টা মিস কল দেখলাম। ধরা গলায় বললাম, বলবে এমন কি জরুরি দরকার ছিল যে আমার স্বামীকে তোমার মাঝরাতে ২৮টা কল করতে হলো? রাফিয়া কিছুক্ষণ চুপ থেকে গলাটা একটু পরিষ্কার করে নিল, তারপর একদম স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, আরে অনন্যা, তুই? আসলে কাল রাতে আমার ফ্ল্যাটের নিচে কিছু বখাটে ছেলে ঝামেলা করছিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তোকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম তুই তো ঘুমাচ্ছিস। ভাই তো এসব ব্যাপারে বেশি সাহসী, তাই ওনাকে। মিথ্যা বলিস না রাফিয়া। আমার চিৎকার ড্রয়িং রুমের দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এলো।